বন্ধুরা, এক পুলিশ অফিসার একজন কোটিপতিকে গাড়ি দুর্ঘটনা থেকে বাঁচিয়েছিল, কিন্তু কয়েকদিন পরে যখন সে তার দোরগোড়ায় তিনটি কালো গাড়ি দেখল, তখন তার পুরো শরীর কেঁপে উঠল। এমনই রোমাঞ্চকর গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। বন্ধুরা, অরুণ সিং তার শিফট শেষ হওয়ার পর থানার বাইরে বিরতেই যাচ্ছিল। হঠাৎ ওয়্যারলেসে একটি জরুরি বার্তা শোনা গেল। সব ইউনিট সতর্ক থাকুন, জাতীয় সড়ক নম্বর 27-এ একটি গাড়ি দ্রুত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার মুখে পড়তে চলেছে, অবিলম্বে সাহায্যের প্রয়োজন। অরুণের পা থমকে গেল। সে তার সহকর্মীদের দিকে তাকালো এবং এক মুহূর্তও দেরি না করে গাড়ির চাবি তুলে দ্রুত বাইরে বেরিয়ে গেল। ইঞ্জিন স্টার্ট করতেই সাইরেন অন করলো এবং রাস্তায় তার গাড়ি ছুটিয়ে দিল। রাতের সময় ছিল, রাস্তাগুলি বেশিরভাগ ফাঁকা ছিল, কিন্তু তার চোখ সব সময় সামনে ছিল। ওয়্যারলেসে পরিস্থিতির আপডেট আসছিল। গাড়িটি সাদা রঙের গাড়ির সাথে ধাক্কা খেতে পারে। চাকার চিৎকার করার শব্দ বাতাসে প্রতিধ্বনিত হচ্ছিল। অরুণের কাছে আর কোনো বিকল্প ছিল না। সে দ্রুত তার গাড়ি চালিয়ে নির্ভুল হিসেব কষে তার পুলিশ জিপটি সেই গাড়ির দিকে ছুটিয়ে দিল। সে নেমে গাড়ির দরজা খুলল এবং দেখল চালকের সিটে একজন মানুষ অচেতন অবস্থায় পড়ে আছে। তার মাথা সামান্য ঝুঁকেছিল, কপালে ঘামের বিন্দু ঝকঝক করছিল এবং ঠোঁট শুকনো ছিল। দামি স্যুট পরা এই ব্যক্তি কোনো সাধারণ মানুষ বলে মনে হচ্ছিল না। শুনছেন, আপনি ঠিক আছেন? অরুণ তার কাঁধ ধরে ঝাঁকুনি দিয়ে বলল। লোকটির চোখ ধীরে ধীরে খুলল। তার চোখের মণি প্রসারিত হয়ে গিয়েছিল, যেন কোনো গভীর আঘাত লেগেছে। কয়েক সেকেন্ডের জন্য তার দৃষ্টি অরুণের ওপর স্থির হয়ে রইল। তার মুখে এক অদ্ভুত ভয় ছড়িয়ে পড়ল, কিন্তু তারপর সে নিজেকে স্থির করল। আপনি আমার জীবন বাঁচিয়েছেন, সে ধীরে কিন্তু গভীর স্বরে বলল। অরুণ তার হাত ধরে তাকে গাড়ি থেকে বাইরে বের করল। যখন সে বাইরে এলো তখন তার পা কেঁপে উঠল, যেন এখনো পুরোপুরি সংজ্ঞায় ফিরতে পারেনি। অরুণ তাকে সামলালো। আপনার নাম? লোকটি কয়েক মুহূর্ত থেমে জিজ্ঞাসা করল। অরুণ সিং, সে সংক্ষিপ্ত কিন্তু দৃঢ় স্বরে উত্তর দিল। লোকটি এক মুহূর্তের জন্য গভীরভাবে তার দিকে তাকালো, যেন এই নামটি তার কাছে গভীর রহস্যের মতো। তারপর সে তার জ্যাকেট ঝাড়ল, টাইটি একটু ঠিক করলো এবং বলল, রাজ মালহোত্রা। রাজ মালহোত্রা, এই নামটি অরুণের খুব চেনা চেনা লাগলো, কিন্তু তার থেকেও বেশি অদ্ভুত কিছু ছিল রাজের মুখে। সেখানে শুধু একজন বাঁচানো ব্যক্তির কৃতজ্ঞতাই ছিল না, বরং তার ভিতরে কোনো অজানা ভয়ও লুকিয়েছিল। অরুণ সোজাসুজি জিজ্ঞাসা করল, আপনার কি কিছু মনে আছে? রাজ ধীরে ধীরে মাথা নাড়ল। কেবল এইটুকুই যে গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। আমি কিছুই বুঝতে পারিনি এটা কিভাবে হলো। অরুণের একটু অদ্ভুত লাগলো। দুর্ঘটনার পরিস্থিতি এমন ছিল যে এটি কোনো সাধারণ ভুল বলে মনে হচ্ছিল না। তবে সে বেশি প্রশ্ন করতে চায়নি, অন্তত এখনই নয়। পরের দিন থানায় অরুণ তার সহকর্মী ইন্সপেক্টর প্রিয়া গুপ্তাকে পুরো ঘটনাটি বলল। প্রিয়া, যে ফাইলের স্তূপে মাথা গুজে বসেছিল, হঠাৎ চমকে উঠল যখন অরুণ রাজ মালহোত্রার নাম নিল। সে ধীরে ধীরে মাথা তুলে সন্দেহ ভরা চোখে অরুণের দিকে তাকালো। তুমি বললে রাজ মালহোত্রা? হ্যাঁ, অরুণ উত্তর দিল। প্রিয়া চেয়ার থেকে একটু সামনে ঝুঁকে বলল, অরুণ, তুমি কি এই লোকটার সম্পর্কে কিছু জানো? কেবল এইটুকুই জানি যে সে একজন বড় ব্যবসায়ী এবং গতকাল রাতে মরতে মরতে বেঁচে গেছে। প্রিয়া মাথা নাড়ল। শুধু এটুকু নয়, আমি কিছু পুরনো কেস ফাইল দেখেছি। রাজ মালহোত্রার নাম অনেক সন্দেহজনক কার্যকলাপের সাথে জড়িত ছিল। সে শুধু একজন সাধারণ শিল্পপতিই নয়, বরং অনেক বিতর্ক এবং অজানা রহস্যের কেন্দ্রবিন্দুও বটে। অরুণ গভীর শ্বাস নিল। আমি শুধু আমার কাজটাই করেছি প্রিয়া, সে বলল। তবে তার কণ্ঠে কোথাও না কোথাও একটা অজানা সন্দেহ লুকিয়েছিল, কিন্তু সে এই কথা প্রিয়াকে বলতে চায়নি। সকালে যখন সে বাড়ি থেকে বেরোচ্ছিল তখন সে দেখেছিল সামনের গলিতে তিনটে কালো গাড়ি দাঁড়িয়েছিল। কোনো বিশেষ বিষয় না, তবে তারা সবাই একদিকে মুখ করে দাঁড়িয়েছিল এবং তাদের ভিতরে বসা লোকেরা তাদের দৃষ্টি অরুণের বাড়ির দিকে রেখেছিল। সে কিছুক্ষণ তাদের দেখল, তারপর নিজেকে বলল যে হয়তো এটা কোনো যোগসূত্র হবে। কিন্তু যখন তার রাজের মুখের সেই ঝলক মনে পড়ল, সেই অদ্ভুত ভয়, সেই লুকোনো আতঙ্ক, তখন তার মনে প্রশ্ন জাগল, এটা সত্যিই একটা দুর্ঘটনা ছিল, নাকি কেউ এটাকে দুর্ঘটনা বানানোর চেষ্টা করছিল।
অরুণ সিং কয়েকদিন ধরে অদ্ভুত ঘটনা অনুভব করছিল। একজন পুলিশ অফিসার হওয়ার কারণে সে তার চারপাশের জিনিসগুলোকে উপেক্ষা করতে অভ্যস্ত ছিল না, কিন্তু এবার ব্যাপারটা আলাদা ছিল। মনে হচ্ছিল যেন কেউ তার প্রতিটি পদক্ষেপে নজর রাখছিল, যেন তার দৈনন্দিন জীবনের প্রতিটি দিক কারোর নজরদারিতে ছিল। এটা শুধু তার কল্পনা ছিল না, তার বাড়ির আশেপাশে ঘটতে থাকা ঘটনাগুলো এই সন্দেহকে আরো দৃঢ় করেছিল। সকাল থেকেই তার মনে হচ্ছিল যে কিছু একটা গন্ডগোল রয়েছে। যখন সে বাড়ি থেকে বেরোতো তখন রাস্তার ওপারে কালো কাচের গাড়িগুলো দাঁড়িয়ে থাকতো। ভিতরে বসে থাকা লোকেরা কখনো ফোনে কথা বলতে বলতে তার দিকে তাকাতো, কখনো তাদের দৃষ্টি দ্রুত অন্যদিকে ঘুরে যেত। এটা এক দুবার নয়, এটা রোজকার একটি নিয়ম হয়ে উঠেছিল। আজও একই ঘটনা ঘটল। অরুণ তার স্ত্রী অনিতাকে বাড়ির দরজায় বিদায় জানাচ্ছিল। সে সবসময়ের মতোই হাসল, তবে তার চোখে একটা ক্ষীণ উদ্বেগ স্পষ্ট ছিল। অরুণ দেখতে পাচ্ছিল যে অনিতাও এই অদ্ভুত ঘটনাগুলো অনুভব করছিল, তবে সে কিছু বলছিল না। সম্ভবত তার মনেও প্রশ্ন ছিল, কিন্তু সে সেগুলো নিজের মধ্যেই আটকে রেখেছিল। অরুণের দৃষ্টি হঠাৎই রাস্তার দিকে চলে গেল, এবং ঠিক তখনই সে দেখল সেই তিনটি কালো গাড়ি ধীরে ধীরে তার বাড়ির সামনে এসে থামল। এইবার তাদের মধ্যে একটি গাড়ির দরজা খুলল। একটা লম্বা সুঠাম শরীরের মানুষ বাইরে বেরোলো। তার হাঁটা চলায় এক অদ্ভুত আত্মবিশ্বাস ছিল, যেন সে নিজেকে যে কোনো পরিস্থিতিতে বিজয়ী মনে করত। তার পোশাক আশাক থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সাধারণ মানুষ সে নয়। দামি স্যুট, চকচকে জুতো এবং পরিমিত চালচলন, কিন্তু সবচেয়ে বেশি যা দৃষ্টি আকর্ষণ করছিল তা ছিল তার চোখ। সেই চোখে এক অদ্ভুত স্থিরতা ছিল, এক ধরনের ঠান্ডা ভাব যা কোনো অভিজ্ঞ শিকারীর মধ্যে দেখা যায়। রাজ মালহোত্রা আপনাকে দেখা করতে বলেছেন, সেই লোকটি কোনো ভূমিকা ছাড়াই বলল। অরুণ তার কণ্ঠের সুরটি গভীরভাবে বুঝল। এটি না কোনো অনুরোধ ছিল, না কোনো আদেশ। এটি এমন একটি বিবৃতি ছিল যা নিজের গাম্ভীর্য নিজেই প্রকাশ করছিল। আর আপনি কে? অরুণ সরাসরি তার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল। বিক্রম। অরুণ অনুভব করল যে অনিতা এখনও দরজার কাছে দাঁড়িয়ে আছে। সে কিছু না বলেই মাথা নাড়ল, ইঙ্গিত দিল যে সে ভেতরে চলে যাক। অনিতা এক মুহূর্তের জন্য তার দিকে তাকালো, যেন কিছু বলতে চায়, কিন্তু তারপর ধীরে ধীরে দরজা বন্ধ করে দিল। এখন অরুণ পুরোপুরি তার মনোযোগ বিক্রমের দিকে কেন্দ্রীভূত করল। যদি রাজ আমার সঙ্গে কথা বলতে চান তবে তিনি নিজেই যোগাযোগ করতে পারতেন, অরুণ সাবধানে উত্তর দিল। বিক্রম সামান্য হাসল, তবে সেই হাসিতে কোনো উষ্ণতা ছিল না। কিছু কথা সবার সামনে বলা নিরাপদ নয় ইন্সপেক্টর, সে বলল, তাই আমি নিজেই এখানে এলাম। অরুণ কিছুক্ষণ ভাবল। রাজের মুখের সেই ঝলক তার মনে আবার উদয় হলো, সেই ভয়, সেই অস্থিরতা। ঠিক আছে, সে অবশেষে বলল, চলো দেখি রাজ কি বলতে চান। গাড়িতে বসতেই অরুণ বুঝল যে এটি কেবল সাধারণ কোনো সাক্ষাৎ নয়। গাড়ির ভিতরেও পরিবেশ অদ্ভুত ছিল। কোনো কথা নয়, কেবল বিক্রমের ঠান্ডা দৃষ্টি এবং ড্রাইভারের নীরবতা। অরুণ তার পকেটে ফোনটি হালকাভাবে চেপে ধরল, নিশ্চিত করার জন্য যে এটি চালু আছে এবং প্রয়োজন হলে তৎক্ষণাৎ ব্যবহার করা যেতে পারে। রাজ মালহোত্রার প্রাসাদে প্রবেশ করতে অরুণ সেই অদ্ভুত নীরবতাকে অনুভব করল যা সেখানে ছড়িয়েছিল। বৈভবের পরেও এই বাড়িতে এক ধরনের ভারী অনুভূতি ছিল, এমন একটি অনুভূতি যেন এখানে অনেক কিছু লুকোনো ছিল। অরুণ বিক্রমের পেছনে পেছনে হাঁটতে হাঁটতে একটি অফিসের মতো ঘরে প্রবেশ করল। রাজ মালহোত্রা আগেই সেখানে উপস্থিত ছিল এবং একটি বড় কাঠের ডেস্কের পিছনে বসেছিল, কিন্তু অরুণ ঘরে ঢুকতেই সে নিজেকে স্বাভাবিক দেখানোর জন্য চেয়ার থেকে উঠে তাকে স্বাগত জানালো। ইন্সপেক্টর অরুণ। তার কণ্ঠে এক অদ্ভুত ধরনের অস্থিরতা ছিল, তবে সে হাসার চেষ্টা করছিল। সে বিক্রমকে ইশারা করল যাতে তারা একা থাকতে পারে। দরজা বন্ধ হওয়ার সাথে সাথেই রাজ ধীর স্বরে বলল, আমার বিশ্বাস কেউ ইচ্ছে করে আমার অ্যাক্সিডেন্ট করানোর চেষ্টা করেছে। অরুণ তার চোখের পলক না ফেলে তাকিয়ে থাকলো। আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? রাজ একটি ফাইল টেবিলের ওপর রাখল। আমি নিজেই কিছু তদন্ত করেছি, সে বলল। গাড়ির ব্রেক ফ্লুইড কেউ ইচ্ছে করে বের করে দিয়েছিল। অরুণ ধীরে ধীরে ফাইলটি খুলল। ভিতরে কিছু রিপোর্ট ছিল, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল একটি মেকানিকের সাক্ষ্য, যেখানে স্পষ্টভাবে লেখা ছিল যে ব্রেক ফ্লুইড ইচ্ছে করে বের করা হয়েছিল। তাহলে আপনি পুলিশে যাননি কেন? রাজ গভীর শ্বাস নিল।
এবং আস্তে আস্তে বলল, কারণ আমি বিশ্বাস করতে পারিনি। মানে? অরুণের ভ্রু কুঁচকে গেল। যে এটি করছে সে পুলিশের লোকও হতে পারে। অরুণের মনের মধ্যে অস্থিরতা বাড়তে লাগলো। যদি আপনার সন্দেহ ঠিক হয় তাহলে আপনি কোনো ভয়ানক মানুষের সাথে শত্রুতা করে বসেছেন। রাজ একটি ম্লান হাসি হেসে বলল, এটাই প্রথমবার নয়। অরুণ তাকে গভীরভাবে দেখল। এই মানুষটির চারপাশে রহস্যের পরত ছিল। কিছুক্ষণের নীরবতার পর সে বলল, আমি এটি খুঁজে বের করব, তবে আমাকে পুরো সত্য জানতে হবে। রাজ মাথা নাড়ল। আমি পুরো সত্য বলার জন্য প্রস্তুত, কিন্তু প্রথমে আমাকে জানতে হবে তুমি কত দূর পর্যন্ত যাবে। থানায় অরুণ পুরো বিষয়টি ইন্সপেক্টর প্রিয়া গুপ্তাকে বলল। প্রিয়া ফাইলটির দিকে এক নজর দেখল, তারপর গম্ভীর সুরে বলল, যদি সত্যিই কেউ রাজকে মারতে চায় তাহলে আমাদের বুঝতে হবে কে সেই লোক হতে পারে। অরুণ মাথা নাড়ল। তোমার কি এই বিষয়ে কিছু জানা আছে? প্রিয়া কিছু কাগজ বের করল। কিছু পুরনো ফাইলে একটি নাম বারবার এসেছে, নারায়ণের ছায়া। অরুণ এই নাম আগে শোনেনি। কে ইনি? একটি রহস্যময় গোষ্ঠী যারা ধনী লোকেদের ব্ল্যাকমেল করে টাকা আদায় করে। তারা সরাসরি সামনে আসে না, কিন্তু যাদের নাম এই গ্রুপের সাথে জড়ায় তারা হয় হারিয়ে যায় নয়তো মারা যায়। অরুণ ভাবল, যদি রাজের অ্যাক্সিডেন্ট হওয়ার কারণ এই গ্রুপের সাথে যুক্ত থাকে তাহলে এর মানে হলো সে এদের কোনো চুক্তি ভেঙেছে, অথবা এখন তাদের থেকে মুক্তি পেতে চাইছে। এদিকে অনিতা বাড়িতে একা ছিল। তখনই ফোন বাজলো। সে রিসিভার তুলল। হ্যালো? কোনো উত্তর এলো না, শুধু হালকা শ্বাসের শব্দ, এবং তারপর লাইনটা কেটে গেল। এটা কি কেবল কাকতালীয় ঘটনা? অরুণ এবং প্রিয়া সারা রাত নথিপত্র খুঁজতে লাগলো। প্রতিটি সূত্র জোড়ার চেষ্টা করছিল। মালহোত্রার গাড়ি দুর্ঘটনা সত্যিই কি দুর্ঘটনা ছিল, নাকি এটি একটি ষড়যন্ত্র? অবশেষে তারা সেই রিপোর্টে পৌঁছলো যা পুরো ঘটনার ছবি পরিষ্কার করে দিল। বিক্রম কোনো সাধারণ মানুষ ছিল না। সে শুধু রাজের নিরাপত্তা প্রধান নয়, বরং নারায়ণের ছায়া নামক অপরাধী সংগঠনের সক্রিয় সদস্য ছিল। দস্তাবেজ থেকে এটি স্পষ্ট হলো যে রাজ দীর্ঘদিন ধরে এই সংগঠনের সাথে যুক্ত ছিল, কিন্তু সম্প্রতি সে নিজেকে এই গ্রুপ থেকে আলাদা করার চেষ্টা করছিল। এটাই তার সবচেয়ে বড় ভুল ছিল। যে একবার এই সংগঠনের অংশ হয় সে সহজে বের হতে পারে না, এবং যারা বের হওয়ার চেষ্টা করে তাদের পরিণাম প্রায়শই মৃত্যু হয়। তাহলে এই কারণেই রাজকে শেষ করার চেষ্টা করা হয়েছিল? প্রিয়া রিপোর্টের দিকে তাকিয়ে বলল, এবং এই কারণেই বিক্রম বারবার আমার আশেপাশে ঘুরছিল। অরুণ ঠান্ডা সুরে বলল, এর মানে রাজ নিজেও পুরোপুরি নির্দোষ নয়। অরুণ গভীর শ্বাস নিল। যে মানুষ এত বছর ধরে এই সংগঠনের সাথে থেকেছে সে পুরোপুরি নির্দোষ হতে পারে না, কিন্তু প্রশ্ন হলো সে এখন কেন বের হতে চায়? হয়তো ভয়, প্রিয়া বলল, বা হয়তো অন্য কোনো কারণে। এখন এই সমস্যার সমাধানের একটাই উপায় ছিল, বিক্রমকে ধরে তার কাছ থেকে সত্য বের করা। একটি ফাঁদ পাতার সিদ্ধান্ত নিল তারা। বিক্রমকে বিশ্বাস করানোর জন্য মিথ্যে তথ্য ছড়ানো হলো যে তারা রাজের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ নথি একটি গোপন স্থানে স্থানান্তর করতে যাচ্ছে। রাতে যখন অরুণ একা সেই স্থানে পৌঁছলো যেখানে নকল নথি দেওয়া নেওয়া হওয়ার কথা ছিল, বিক্রম আগেই সেখানে উপস্থিত ছিল। তবে সে একা ছিল না, তার সাথে দুজন সশস্ত্র লোক ছিল। বিক্রম ধীরে ধীরে তার পকেট থেকে একটি বন্দুক বের করলো এবং সেটি অরুণের দিকে তাক করলো। নথি কোথায়? তার কণ্ঠে কোনো অস্থিরতা ছিল না, শুধু একটা অটল আত্মবিশ্বাস যে সে এই খেলায় বিজয়ী হবে। অরুণ একটা হালকা হাসির সাথে বলল, তুমি কি সত্যি ভাবো আমি প্রস্তুতি ছাড়া এখানে এসেছি? বিক্রমের চোখ সংকীর্ণ হয়ে গেল। তুমি রাজকে বাঁচানোর চেষ্টা করছো? আমি শুধু সত্যটা জানতে চাই, অরুণ বলল। বিক্রম একটি তিক্ত হাসি দিল। সত্য? সত্য হলো রাজ আমাদের সাথে মিলে প্রচুর টাকা কামিয়েছে, কিন্তু এখন তার বাইরে বের হওয়ার তাড়া লেগেছে, তাও সব টাকা শোধ না করে। আমি এই সমস্ত লোকদের কখনো ক্ষমা করি না। তাহলে তুমিই তার গাড়ির ব্রেক ফেল করিয়েছিলে? বিক্রম কোনো উত্তর দিল না, তবে তার হাসি সব কিছু বলে দিচ্ছিল। তুমি নিজেও এখন একটি লক্ষ্যবস্তু, ইন্সপেক্টর, বিক্রম ধীরে ধীরে বলল। কিন্তু ট্রিগার টেপার ঠিক আগের মুহূর্তে চারপাশের পুলিশ লাইট ঝলসে উঠল। প্রিয়া এবং তার দল পুরো জায়গাটি ঘিরে ফেলেছিল। অস্ত্র ফেলে দাও বিক্রম, প্রিয়ার কণ্ঠ প্রতিধ্বনিত হলো। বিক্রম এক মুহূর্তের জন্য ভাবল কি করা যায়, কিন্তু সে জানতো তার কাছে কোনো রাস্তা খোলা নেই। সে ধীরে ধীরে অস্ত্র নিচে নামালো।
তবে তার চোখে শিকারীর ঝলক তখনও ছিল। যখন তাকে হাত করা পরানো হচ্ছিল, সে অরুণের দিকে তাকিয়ে একটা শেষ কথা বলল, তুমি তাকে বাঁচিয়ে নিয়েছো, কিন্তু তুমি জানো না যে সে আসলে কে। যখন তার সত্য তোমার সামনে আসবে তখন খুব দেরি হয়ে যাবে। বিক্রমকে নিয়ে যাওয়া হলো, কিন্তু তার কথা অরুণের মাথায় ঘুরতে লাগলো। রাজ মালহোত্রা বেঁচে গিয়েছিল, কিন্তু সে কি সত্যি নির্দোষ ছিল? পুলিশ যখন রাজকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল, সে স্বীকার করলো যে অতীতে সে কিছু সন্দেহজনক লেনদেন করেছে। সে নারায়ণের ছায়া থেকে দীর্ঘদিন ধরে সুবিধা নিয়েছিল, কিন্তু যখন সে আলাদা হওয়ার চেষ্টা করেছিল তখন তাকে হুমকি দেওয়া শুরু হয়েছিল। আমি অনেক ভুল করেছি, রাজ বলল, কিন্তু আমি এখন এর থেকে বেরিয়ে আসতে চাই। তার কণ্ঠে অনুশোচনা ছিল, তবে অরুণ সন্দেহ করছিল এই অনুশোচনা কি সত্যিই ছিল, নাকি এটি কেবল নতুন কোনো একটা খেলা। যদি তুমি সত্যি বের হতে চাও তাহলে তোমাকে পুরো সহযোগিতা করতে হবে, প্রিয়া ঠান্ডা স্বরে বলল। আমার কাছে যা কিছু তথ্য আছে আমি দিতে প্রস্তুত, রাজ জবাব দিল। তদন্ত শুরু হলো এবং ধীরে ধীরে সত্য প্রকাশিত হতে লাগলো। রাজের অ্যাকাউন্ট থেকে বড় অঙ্কের টাকা সেই অজানা প্রতিষ্ঠানে পাঠানো হয়েছিল, যেগুলো নারায়ণের ছায়ার সাথে যুক্ত হতে পারে। কিন্তু সে সত্যিই নিজেকে বাঁচানোর জন্য টাকা দিচ্ছিল, নাকি সে অন্য কোনো খেলার মধ্যে ছিল? অরুণের জন্য এটি একটি জটিল বিষয় হয়ে দাঁড়িয়েছিল। সে একজন মানুষের জীবন বাঁচিয়েছিল, কিন্তু সেই মানুষটি ততটা নির্দোষ ছিল না যতটা সে প্রথমে ভেবেছিল। অপারেশন সফল হওয়ার পর অরুণ যখন বাড়ি পৌঁছলো, অনিতা তাকে দেখেই তার গলা জড়িয়ে ধরল। তুমি ঠিক আছো? তার কণ্ঠ হালকা ছিল, কিন্তু তার মধ্যে লুকোনো উদ্বেগ অরুণ অনুভব করতে পারল। অরুণ কিছু না বলে তাকে নিজের বাহুতে শক্ত করে জড়িয়ে নিল। সেই মুহূর্তে সে বুঝতে পারল যে শুধু আইন মানাই তার দায়িত্ব নয়, বরং তার পরিবারকে সুরক্ষিত রাখাও তার দায়িত্ব। কয়েকদিন পরে অরুণ এবং প্রিয়াকে তাদের সাহসিকতার জন্য প্রশংসিত করা হলো। বিক্রম এবং তার সঙ্গীরা এখন শেকলের পেছনে ছিল এবং নারায়ণের ছায়ার ওপর তদন্ত চলছিল। কিন্তু রাজ মালহোত্রা, সে কি এখনো একটি রহস্য ছিল? সে কি সত্যিই বদলে গিয়েছে? অরুণ জানত না, তবে একটি বিষয় পরিষ্কার ছিল, প্রতিটি চকচকে জিনিস সোনা নয়, এবং কিছু মানুষ এতটাই চতুর হয় যে তারা সব সময় তাদের সত্যিটাকে কুয়াশার পিছনে লুকিয়ে রাখে। কিন্তু অরুণ এখন জানত যে সে তার পরিবার এবং দায়িত্বের মধ্যে কখনো আপোষ করবে না, চাহিদা যাই হোক না কেন। এবং এইভাবেই এই অধ্যায় শেষ হলো। তবে হয়তো এই গল্পটি এখানেই শেষ হয়নি। এমন আরও রোমাঞ্চকর গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।